ওয়েলকাম এভরিওয়ান। কন্টেন্টের শুরুতেই সবার জন্য শুভকামনা এবং প্রার্থনা। আপনারা যারা আর মাত্র কয়েকটা দিন পরেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিতে বসতে যাচ্ছেন, হয়তো অনেকেই প্রথমবারের মতো, অনেকেরই হয়তো দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার, কিন্তু যতবারই দেওয়া হোক না কেন প্রত্যেকবারই মনে হয় প্রথমবারের মতোই। সবাইকে সবার জন্য শুভকামনা দিয়ে শুরু করতে হচ্ছে আজকের কন্টেন্টে। একজন খেলোয়াড়, সে খুব ভালো একজন খেলোয়াড়, যত ভালো খেলোয়াড়ই হোক না কেন, দেখা যায় যে সেই খেলোয়াড়ও কিন্তু মাঠে খেলতে নামার আগে তাকে ঘন্টার পর ঘন্টা নেট সেশনে সে প্র্যাকটিস করে কিছু কিছু বিষয় খুঁজে বের করার চেষ্টা করে এবং পাশাপাশি কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আমি আজকের কন্টেন্টে আপনারা যারা সপ্তাহখানেক পরে কিংবা 10 দিন পরে আপনারা বিসিএস প্রিলিমিনারি দিতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে যে কাজগুলো করা উচিত এবং আপনি যে কাজটি করবেন অতি অবশ্যই করবেন, সেই রকম 1 থেকে 2টি কাজ আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আজকের কন্টেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি টর্চ হাউসের আরেকটি নতুন কন্টেন্টে। বিসিএস প্রিলিমিনারি দেয়ার ঠিক আগ মুহূর্তে কী কী কাজ করতে হয় সেটা নিয়ে আপনারা অনেকের কাছে ভিন্ন ভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। এটা পড়বেন, সেটা পড়বেন, এইভাবে পড়তে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমি সেই জায়গাগুলোতে যাচ্ছি না। এগুলো নিয়ে আপনারা অনেক কিছুই শুনেছেন এবং জানেন। আমি বেসিক্যালি যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়ে, যেটা হচ্ছে সোট অ্যানালিসিস। বাট আমি আবার বলবো, আশা করি অনেকে হয়তো আপনারা শুনেছেন সোট অ্যানালিসিস, SWOT, সোট অ্যানালিসিস। সোট অ্যানালিসিস মানে হচ্ছে স্ট্রেংথ, S stands for strength, W stands for weakness, O stands for opportunities and T stands for threats. ওইখানে একটা যে কোনো কাজ শুরু করার আগে নর্মালি বলা হয় যে প্রত্যেকেরই কী করা উচিত, সোট অ্যানালিসিস করা উচিত। সো এখন আসলে পরীক্ষাতে ঠিক 10 দিন আগে আসলে সোট অ্যানালিসিস করার খুব একটা সুযোগ থাকে না। বাট আপনাদের জন্য আমি মূলত সেই সোট অ্যানালিসিসের একটা পার্ট আমি বলবো মাস্ট ফলো করা উচিত। সেটা হচ্ছে ও এবং টি, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। ঠিক আগ মুহূর্তে ফাইনাল মুমেন্টে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হয়। আবার শুরু করে চলে যাই হচ্ছে যেটা ইন্ট্রোতে বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে একজন খেলোয়াড় খুবই ভালো খেলোয়াড়, দেখবেন যে সে কী করে নেট প্র্যাকটিসের মধ্যে, নেট সেশনে সে কিছু শর্ট নিয়ে কাজ করে, পার্টিকুলারলি কাজ করে এবং নেটের মধ্যে সেখানকার পারফরমেন্স থেকে সে সিদ্ধান্ত নেয় যে মাঠের মধ্যে সে সেই তার স্পেসিফিক সেই শটটা সে এক্সিকিউট করবে কি করবে না, ওইখান থেকে কিন্তু সে সিদ্ধান্তটা নিয়ে নেয়। সিমিলারলি একজন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আপনারা সাধারণ যেভাবে বিভিন্ন পরামর্শ পেয়েছেন, সবাই বিভিন্ন কোচিং সেন্টারে আপনারা পড়াশোনা করেছেন, সেখান থেকে যেভাবে গাইডলাইন্স পেয়েছেন সেভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং নিবেন। বাট লাস্ট মোমেন্টে আপনাদেরকে আমি যে কাজটা করতে বলবো সেটি হচ্ছে সেই অপরচুনিটিসটা ফাইন্ড আউট করা এবং নিজের সেই অপরচুনিটিসের পার্সেন্টেজটা বুঝতে পারা এবং নিজের থ্রেটসটাকে আইডেন্টিফাই করতে পারা। সেটি নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন লাস্ট 1 উইকে, সেটা সম্পর্কে আমাদের স্পেসিফিক একটা ডিরেকশন আমি দিতে চাচ্ছি। প্রথমেই যেটা বলি, নর্মালি আপনারা যে কাজটা সবাই বলে থাকেন, আপনাদেরকে স্পেসিফিক ট্রেডিশনাল কিছু কথাবার্তা বলি আপনাদেরকে, যে লাস্ট উইকে আপনারা নতুন কিছু শিখতে যাবেন না, অ্যাজ ইউজুয়াল পুরাতন জিনিসগুলো রিভাইজ করবেন। নর্মালি পার্সোনাল আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, ডাইজেস্ট থেকে আপনারা রিভাইজ করবেন। খুবই অতি সাম্প্রতিক যেটা, সেই ধরনের ইনফরমেশন পড়তে যায় না। সাম্প্রতিক যে তথ্যগুলো, হ্যাঁ হয়তো আপনি 1 বছর আগে প্রস্তুতি শুরু করেছেন, সেই তথ্যগুলো হচ্ছে হয়তো বা মানে কিছু সাম্প্রতিক তথ্য আছে যেগুলো হয়তো এখানে ইনক্লুডেড না। অর্থনৈতিক সমীক্ষা বা এ রিলেটেড কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আপনারা সাম্প্রতিক কিছু দেখবেন যে বিভিন্ন প্রকাশনী থেকে মানে শেষ মুহূর্তে কিছু আপনার ট্যাবলেট সাইজের কিছু সাপ্লিমেন্টারি বই ব্যবহার মানে প্রকাশিত হয়। সেই ধরনের ট্যাবলেট সাইজের আপনার সাপ্লিমেন্টারিগুলো যেমন ধরেন প্রফেসরসের বের হয়, এরকম আরও কিছু কিছু প্রকাশনী বের করে, সেগুলো সেগুলো থেকে আপনারা সাম্প্রতিকগুলো দেখতে পারেন। অন্যান্য জায়গাগুলো ডাইজেস্ট থেকে আপনারা রিভাইজ করবেন। সেগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে সবাই পরামর্শ দিয়ে থাকে সেটা মেনে চলবেন, সমস্যা নেই। আমি স্পেসিফিক্যালি একটু আগে যে কথাটা বলছিলাম যে অপরচুনিটিস থ্রেট আইডেন্টিফাই করা, সেটা কীভাবে, আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে যে শেষ একটা সপ্তাহ আপনারা কমপক্ষে প্রতিদিন চেষ্টা করেন, কমপক্ষে একটা চেষ্টা করবেন হচ্ছে 2 থেকে 3টা করে দেওয়ার জন্য আপনারা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করেন। সেই মডেল টেস্ট দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, সেই মডেল টেস্টের মধ্যে আপনাদের মানে মার্কেটে যেগুলো বিভিন্ন পাবলিকেশন থেকে প্রকাশিত যে মডেল টেস্টগুলো, সেগুলো হতে পারে, অথবা অনলাইনে এখন বিভিন্ন ধরনের মডেল টেস্ট দেওয়া যায়। একটা জায়গায় ভরসা করবেন না, সেটা হচ্ছে বিভিন্ন পাবলিকেশনসের
মডেল টেস্টগুলো নেবেন। তো অ্যাভারেজ 2টা বা 3টা পাবলিকেশনসের মডেল টেস্টগুলো নিয়ে এই ধরনের যে মডেল টেস্টগুলো সেগুলোতে আপনার অ্যাভারেজ 120 থেকে 30 থাকার কথা। যদি আপনার 120-এর উপর 30-এর উপরে অ্যাটলিস্ট আমি বলবো, যদি আপনার মার্কসটা থাকে মডেল কোয়েশ্চেনে, তারপরে বোঝা যাবে যে আপনার মডেল টেস্টগুলোতে আপনার পারফরমেন্সটা যথেষ্ট ভালো, আপনি ভালো একটা প্রস্তুতি নিয়েছেন। সামহাও আমি এখন আপনাকে যেটা বলতে চাচ্ছি যে অপরচুনিটিসটা কীভাবে খুঁজবেন। কোনোভাবে যদি আপনি দেখেন যে আপনার মার্কসটা হচ্ছে গিয়ে 120-এর নিচে নেমে গেছে অথবা 120-ই আছে, আপনি যে অবস্থানেই থাকেন না কেন, ডেফিনেটলি দেখবেন যে কিছু কিছু আপনার প্রশ্ন আছে, 10 থেকে 15 বা 20টা কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনের আনসারগুলো আপনার জন্য কনফিউজিং, 50-50, 2টা অপশন এসে আপনি আটকে গেছেন, এরকম কিছু জায়গা আপনি পাবেন। সবার ক্ষেত্রে এটা হয়, শুধু আপনি একা না। তো যে কাজটি করবেন আপনি লাস্ট এই যে 1 উইকের যে মডেল টেস্টগুলো আপনি যে কাজটা করেন, সেই কনফিউজিংয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি দাগায় ফেলেন। তারপরে আপনি এই যে কনফিউশনের যেগুলো সেগুলো দাগানোর পরে আপনি পার্সেন্টেজটা করার চেষ্টা করেন যে আপনি যদি কনফিউশন থেকে, অর্থাৎ আপনার নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে যদি দাগান, তাহলে সেই প্রতি 10টার মধ্যে আপনার কয়টা হচ্ছে। এখন আপনি যদি দেখেন 10টার মধ্যে যদি 6টা হয়ে যায়, 4টা ভুল হচ্ছে, তাহলে আলটিমেটলিও প্লাস মাইনাস করে কিন্তু আমি লাভবান হচ্ছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে লাস্ট 7 ডেজ আপনাকে এই আপনার অপরচুনিটিসের পার্সেন্টেজটা খুঁজে বের করা উচিত যে আমার ইনটিউশনটা কোন লেভেলে কাজ করে, অর্থাৎ আমার ইনটিউশনের লেভেলটা কোন পর্যায়ে গেছে যে আমি কনফিউশনের যদি 10টা আনসার করি বা 20টা আমি আনসার করি, তাহলে এর মধ্যে কতটুকু হয়, অর্থাৎ পার্সেন্টেজটা আমি যদি 50%-এর উপরে যদি চলে যায়, তাহলে আমি আমার মানে আপনার ইনটিউশনের উপর আপনি ভরসা রাখতে পারেন। ফাইনাল পরীক্ষায় আমি আপনাদেরকে মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে আপনার ফাইনাল পরীক্ষায় আপনি যদি দেখেন যে আপনার 100 মানে একটা রিস্ক জোনে আপনি চলে আসছেন, অর্থাৎ একটা যেটা আপনি কনফিডেন্স ফিল করছেন না, তো ওই অবস্থায় আপনার ইনটিউশনের উপর আপনি ভরসা করতে পারেন। আপনি একান্তই কপাল খারাপ না হলে আপনার ইনটিউশন কখনোই আপনার সাথে বেইমানি করবে না, এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। সো এটা হচ্ছে যে পার্সেন্টেজটা এবং ওই থ্রেডটা আপনি আইডেন্টিফাই করা স্পেসিফিক্যালি, এবং এটা খুবই জরুরি, খুবই খুবই জরুরি এটা, যে আপনি যদি কী না করেন, কারণ আপনাকে কী করতে হবে, পরীক্ষার হলে ওই সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হয় যে আমি রিস্ক নিব কি নিব না। কিন্তু এই রিস্ক নেওয়ার সিদ্ধান্তটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার এই পরীক্ষা দেওয়ার ফাইনাল প্রি পরীক্ষা দিতে যাওয়ার আগের একটা সপ্তাহে আপনি আপনার যে মডেল টেস্ট দেবেন সেখানে আপনি আপনার সেই অপরচুনিটিস এবং থ্রেটসের পার্সেন্টেজটা যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে যে আপনি আদৌ আগাবেন কি আগাবেন না। আবারও সেই আমাদের ঘটনাটাতে চলে যায়, একজন প্লেয়ার কিন্তু নেটের মধ্যে সেই শটগুলো প্র্যাকটিস করে, সে যদি 10বার ট্রাই করে, সে যদি দেখে যে 5বারে বা 6 থেকে 7বার সে ব্যাপারটাকে এক্সিকিউট করতে পারছে সেই শটটা, বা একজন ফুটবলার সেই শটটা নিতে পারছে, তাহলে সে কিন্তু মাঠের মধ্যে সেই শটটা নেওয়ার ট্রাই করে। বাট সে যদি দেখা যায় যে 50%-এর নিচে তার কি হচ্ছে না, সে এক্সিকিউট করতে পারছে না, নর্মালি মাঠের মধ্যে সে ইমার্জেন্সি মুহূর্তগুলোতে সেই রিস্কটা সে নিবে না, কারণ যেহেতু তার এটার হওয়ার সম্ভাবনাটা কম। তো সিমিলারলি এই ব্যাপারটা আপনাদের স্পেসিফিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ একজন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীর জন্য। এখন আসেন সেটা আপনারা কীভাবে এক্সিকিউট করবেন পরীক্ষার হলে, সেটা নিয়ে আমি কথা বলি। দেখেন, এক একজন এক একভাবে প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে এক একভাবে আনসার করে। তো এক একজনের স্ট্র্যাটেজি, কেউ বলবে আপনাকে যে আপনি কি করেন, আপনার স্ট্রং জোন যেগুলো, আপনি বাংলা সহজ পান, সাধারণ জ্ঞানে বেশি ভালো, বাংলাতে ভালো, মানসিক দক্ষতা ভালো, সেটাতে সিরিয়াল ওয়াইজ আপনি আলাদা করেন, সিরিয়াল ওয়াইজ আলাদা করে হচ্ছে কি আপনি আনসার করেন। কেউ কেউ হচ্ছে প্রশ্নের মধ্যে, ইভেন অনেকে আছে কী করে, প্রশ্নের মধ্যে আগে প্রশ্নটা দেখে রিডিং পড়ে একবার চোখ বুলিয়ে নেয় প্রথমে, তারপরে হচ্ছে সে আনসার করার চেষ্টা করে। তো আমার কাছে এটা মনে হয় যে অনেক বেশি টাইম কনজিউমিং, খামাখা সময় নষ্ট করা এবং প্রশ্নের মধ্যে দাগায় রাখা, এটা করে সেটা করে, এটা হচ্ছে টাইম কনজিউমিং একটা ব্যাপার। পার্সোনালি আমি যে পদ্ধতিটা আমি ফলো করে আসছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন যদি পছন্দ হয় তাহলে আপনারা সেটা ফলো করতে পারেন। সেটি হচ্ছে কি আমি নর্মালি হচ্ছে কি কখনোই প্রশ্নের দিকে চোখ বোলাতেও যাই নাই, অথবা হচ্ছে পার্সোনালি আমার যে স্ট্রং জোন বা উইক জোন সেটাও কাউন্ট করতে যাই নাই, লেভেল মেলানো যে আগে বাংলা আনসার করবো তারপর সে মানসিক দক্ষতা, এরকম কোনো কিছু নয়। জাস্ট প্রশ্নটা নিয়ে হচ্ছে কি আপনার কোডটা মিলানো খুবই গুরুত্বপূর্ণ, এই পরামর্শগুলো সবাই জানা আছে, আপনারা যথেষ্ট ম্যাচিউর্ড এই ব্যাপারে। তো তারপরে হচ্ছে আমি 1 থেকে শুরু করতাম। হচ্ছে আমি এক পলকে যেগুলো আনসার করা যায়, 1 নম্বরটা আমি আনসার করে যাচ্ছি, একেবারে কোনো দাগানো নাই, সরাসরি বৃত্ত ভরাট করা। 1 নম্বর হয়তো আমি 3, 4, 5 পারি নাই, শেষ বার আমি 7-এ চলে যাচ্ছি, 7 নম্বর পারছি, 8 পারছি, 9 পারছি, সরাসরি বৃত্ত ভরাট করে চলে গেছি। এরপরে হয়তো 5টা পারি নাই, শেষ, সামনে চলে গেছি। হয়তো মাঝখানে ম্যাথ চলে আসে, ম্যাথের জায়গাটা যদি 1টা 2টা ম্যাথ হয়তো যেটা চোখে দেখলে হয়তো বা কী পারা যায় সেটা করে ফেলছি। তারপর হচ্ছে আবার ওইভাবে আমি হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত হচ্ছে টানা একটা রাউন্ড দিয়ে দিচ্ছি।
মানে কোনো ধরনের আমার স্ট্রং জোন, উইক জোন কিংবা হচ্ছে কী করার দরকার নেই। এতে আমার সুবিধাটা হচ্ছে গিয়ে কি, দুইটা সুবিধা। এক হচ্ছে প্রশ্ন পড়ার, হচ্ছে পড়ে আবার হচ্ছে সে সিদ্ধান্ত নেয়, ওই জায়গাটাও আমার টাইম নষ্ট করার দরকার নেই। এবং হচ্ছে আমি কি করতে পারছি, সরাসরি আমি যখন আমি তারপরে আমার আনসার স্ক্রিপ্টের দিকে তাকাবো আমি, আফটার এই কাজটা করতে আমার মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় আপনার লেগে যাবে, 1 থেকে 200 পর্যন্ত একটা রাউন্ড দিতে। যখন আপনি আপনার তখন আনসার স্ক্রিপ্টের দিকে তাকাবেন, তখন আপনার হয় কনফিডেন্সটা খুবই ভালো কাজ করবে, অথবা দেখবেন যে কালো কালো বৃত্তে ভরাট হয়ে গেছে, অথবা একটা পোর্শন জায়গা খালি আছে। সো তখন আপনি এই আনসার স্ক্রিপ্টের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আসলে আপনার রিস্ক নেওয়া দরকার আছে কি না, আদৌ প্রয়োজন আছে কি না। আনসার স্ক্রিপ্টে বলে দিবে, আমার প্রশ্নের দিকে আর তাকানোর দরকারই নেই। ওইখানে আমি যদি দেখি যে আমি যথেষ্ট একটা অ্যাডভান্স, মানে একটা লেভেলে 100 বা এরকম কাছাকাছি, 110 এরকম কাছাকাছি চলে গেছি, তাহলে আমার খুব বেশি আমি রিস্ক নিব না। কিন্তু আমি যদি দেখি এটা অনেক বেশি ডাউনে আছে, 70 বা 80 কাছাকাছি, তাহলে আমাকে কিছু জায়গায় আমাকে রিস্ক নিতেই হবে। এখন অনেকেই কী করে, যেটা আনসার করতে পারে না সেটা দাগায় আছে, এটারও তো আসলে দরকার নাই, আমার এত সময় কম। দেখেন আপনি যদি আনসার স্ক্রিপ্ট এইভাবে আনসার করেন তাহলে সুবিধাটা কি, আমি শুধু জাস্ট আনসার স্ক্রিপ্টের দিকে তাকাইলে কিন্তু আমি বুঝতে পারি যে আমি কোনগুলো আনসার করি নাই। অনেকে যে কাজটা করে, প্রশ্ন দেখে খুঁজে বের করার চেষ্টা করে যে সে কোনটা আনসার করে নাই, কিন্তু আসলে এটার জন্য আমি জাস্ট আনসার স্ক্রিপ্টের দিকে তাকাইলেই বুঝতে পারি যে আমার কোনটা কোনটা খালি আছে, এটা দেখা যায়। এটার জন্য আমার প্রশ্নে যাওয়ার দরকার নেই। ওকে, সো অনেক সময় যেটা আমরা, হ্যাঁ ওইগুলো নিয়ে আপনারা পরামর্শ পেয়েছেন, এটা নিয়ে কিছু বলার নেই, যেগুলোতে একটু, তো আমি প্রথমবার বললাম 1 থেকে 200 পর্যন্ত আমি একটা রাউন্ড দিব। সো ওইখানে আমার মোটামুটি ওয়ান, কারণ দেখেন এখানে নর্মালি যেভাবে আমরা একটা কোয়েশ্চেন আনসার করার জন্য হয়তো 30 সেকেন্ড বা সামথিং এরকম করে আমরা পাচ্ছি, সো সেখানে আমরা কী করলাম, নির্ধারিত সেকেন্ড আমরা 200 মিনিটে যেহেতু আমাকে 200টা আনসার করতে হচ্ছে আমাকে হচ্ছে এখানে। সো আপনারা এইখানে কিন্তু ওই যে ফার্স্ট আমি যখন এক একটা আনসার করবো, এখানে পুরোটা মানে আমি জাস্ট এক পলকে দেখে যেগুলো আনসার করতে পারবো, তার ফলে আমার যে এক্সট্রা টাইমটা সেভ হবে, সেই টাইমটা দিয়ে আমি হচ্ছে ম্যাথস বা অন্যান্য জায়গায় যেগুলো একটু বেশি সময় লাগবে, পরের বার হচ্ছে আমি আবার যাব, যেগুলো হচ্ছে একটু সময় লাগছে লাস্টের দিকে হচ্ছে, যেগুলোতে একটু বেশি সময় লাগছে সেগুলোতে আলটিমেট টাইমটা আমি দিব। সেইভাবে স্টেপ বাই স্টেপ চলে যাবো। এতে হয় গিয়ে কি, যে ওই যে বললাম না, টাইম সেভিংয়ের ব্যাপারটা, এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে আমি আদৌ রিস্ক নিব কি না। ওকে, পরীক্ষার হলে আরেকটা সিচুয়েশনের কথা বলি যেটা আপনি ফেস করতে পারেন, সেটা হচ্ছে কি প্রশ্ন দেখার পর আপনার মনে হতে পারে যে প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে, আমি কিছুই পারি না, আসলে আমার রিস্ক নিয়ে আমি দাগাবো কি দাগাবো না। এই সিচুয়েশনটাতে আমি অ্যাটলিস্ট আপনাদেরকে বলি, যারা অ্যাটলিস্ট আপনারা 1 বছর সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তারা নিশ্চিত থাকেন আপনারা কিন্তু অল টাইপস অফ প্রশ্ন, অ্যাটলিস্ট পিএসসি যে ধরনের প্রশ্ন থাকে সেই ধরনের প্রশ্নের সাথে আপনি পরিচিত, জেনারেল কোয়েশ্চেনের সাথে আপনি পরিচিত। নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি এত খারাপ স্টুডেন্ট না। সো আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটা অপরিচিত, বিশ্বাস রাখেন সংখ্যাগরিষ্ঠের কাছেই প্রশ্নটা কঠিন হবে। অর্থাৎ আপনার কাছে যেরকম কঠিন, যদি প্রশ্নটা অপরিচিত মনে হয়, মাথায় রাখবেন এটা সবার কাছেই অপরিচিত। আপনার প্রস্তুতিটা যদি মোটামুটি বছরখানেকের এবং একটা ভালো মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি প্রস্তুতি হয়, তাহলে এটা কনফিডেন্স রাখবেন নিজের উপর। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে আমার পরীক্ষাটাই বোধহয় প্রস্তুতিটা খারাপ হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ যেহেতু আপনি জেনারেল লেভেলের যে ধরনের পিএসসি কোয়েশ্চেন করে থাকে সেটার সাথে আপনি গত 1 বছর ধরে ঘাটাঘাটি করেছেন, প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আপনার কাছে অপরিচিত মনে হচ্ছে, তার মানে সংখ্যাগরিষ্ঠের কাছে অপরিচিত মনে হবে। সো লেগে থাকেন, চেষ্টা করবেন মানে পুরো সময়টা পরীক্ষার হলে থেকে ঠান্ডা মাথায় বসে হচ্ছে কি অ্যান্সার করে আসার জন্য। কারণ পরীক্ষা কঠিন হলে সবার জন্যই কঠিন, কাটমার্কসটাও তখন নেমে আসবে। সো আলটিমেটলি আমি আপনাদেরকে খুবই সিম্পল যে জিনিসটা এই কন্টেন্টের মধ্যে সাজেস্ট করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে গিয়ে কি, একটু ডিফারেন্ট যে জায়গাটা, মূলত ওই যে অপরচুনিটিস এবং থ্রেটটা আপনারা অ্যানালিসিস করবেন লাস্ট উইকে। এবং আনসার করার ক্ষেত্রে যেটা বললাম, যে আপনারা একটু অনেকেই একে অনেকভাবে পড়ে, বাট আমি আমার পার্সোনাল আনসারিংয়ের স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম, সরাসরি চলে যাওয়া, সরাসরি খেলতে নেমে পড়া, ঠিক আছে? ওইখানে হচ্ছে কি করার সময় নেই, এরকম চিন্তাভাবনা, ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার সময় নেই। সবার জন্য শুভকামনা থাকলো, এবং মাথা ঠান্ডা রাখা উচিত, কোনোভাবেই নার্ভাস হবেন না, যেটা বললাম। কারণ অনেক সময় হচ্ছে কি আপনি টোটালি আনসার করতে পারেন নাই, যেমন অনেকে ম্যাথস একদমই টাচ করতে পারলো না, তারপরেও সেটা কিন্তু প্রিলি হওয়া পসিবল, কারণ আপনার 200 মার্কসের জন্য আপনি পরীক্ষা দিবেন, আপনি পরীক্ষা দিবেন 120-30 মার্কসের জন্য। সো এটার জন্য এটা মাথায় রেখে কাজ করবেন, প্যানিক হওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।